সকালটা শুরু হয় ঘুতরকে খাওয়ানো দিয়ে, এবং খাওয়াতে গিয়ে বেশ নাজেহাল হতে হয়। একবার সে এদিক যায়, একবার ওদিক যায়। তবে সকালবেলা ছাদে উঠলে বিভিন্ন পাখির ডাক শুনতে এবং এই অল্প শীতের সময় ঘুতনকে জড়িয়ে ধরতে বেশ ভালো লাগে। গুড মর্নিং, জীবন নদী ব্লগে আপনারা সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সকালটা শুরু হলো, বেশ বেশ শীত পড়েছে। চলুন দিনটা শুরু করা যাক। তাদের গাছগুলোতে বেশ অ্যাডেনিয়াম ফুটেছে এবং সবচেয়ে কোনো যত্ন ছাড়াই বেশ কতগুলো নয়নতারা গাছ হয়েছে। তারা যেখানে সেখানে হয়ে যায়, তাদের জন্য কোনো যত্ন লাগে না। সামান্য একটু জল বা কিছু পেলেই তাদের হয়ে যায়। এদিকে দেখছি যে আমার জায়ান্ট গন্ধরাজে পোকা ধরেছে, মিলিবাগ। তারপর চলে এলাম রান্নাঘরে। প্রত্যেকের মতো আমার বাড়িতেও চা দিয়ে শুরু হয় জীবন। চা মানেই লিকার, চিনি ছাড়া, দুধ ছাড়া। চাটা ছেঁকে নিয়ে আস্তে আস্তে একটা চক আউট করে নিই যে সারাদিন কি করে কাটাবো, কি কি কাজ আছে। এবং এই যে প্রিয় জায়গাটা, এখানে বসে ভাবতে থাকি যে গতকাল আমি প্রায় কিছুই রান্না করিনি, আজকে আমাকে বাজারে যেতে হবে এবং ছেলের জন্য আলাদা করে চিকেন করতে হবে, আমার জন্য আলাদা করে মাছ করতে হবে, ঘোতনের জন্য যে মাংসের ছাট আছে সেটাকে মিক্সিতে পিষতে হবে, তা না হলে আমার সোনা বাবাটা খেতে পারবে না। এই করতে করতে নিজের চোখ মুখ পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর কালকে ঘোতনের ছেলে বেটু বিছানার মধ্যে পটি করেছিল, সেই চাদর টাদর পরিষ্কার করে আলগা করে জল দিয়ে ধুয়ে মেশিনে দেওয়া ছিল। বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল, তাই মেশিনটাকে প্রথমেই স্টার্ট করে দিয়ে, যেহেতু ঘন্টাখানেক সময় লাগবে সেই জন্য মেশিনটা চালিয়ে দিয়ে আবার রান্নাঘরের কাজে চলে গেছিলাম। মেশিনটা চালু করে দিয়ে যাচ্ছিলাম। পেছনে যে ওয়াটার ড্রেনেজ পাইপটা আছে সেটাকে যথাস্থানে না রেখে দিলে পুরো বারান্দা ভেসে যাবে জলে। চলে গেলাম রান্নাঘরে। একটু মুগ ডাল, আজকে ভাজা মুগের ডাল করেছিলাম। ভাজা মুগের ডাল, তেল কই এবং চিকেন করেছিলাম। তো এগুলো করার ফাঁকে ফাঁকেই পাম্পের জল পড়ে যাচ্ছিল, সুইচটা বন্ধ করলাম। এখন এই যে এতটা বাজে আমি বাজার করে এসেছি। এই যে বাজারগুলো রয়েছে, পোটলা পোটলাগুলোর মধ্যে মাছ রয়েছে, মশলা দিয়ে ঘুগনি, মুগের ডাল প্লেন, আদা বাটা জিরে বাটা দিয়ে, তেল কই, আমি একটু তেল কম দিয়েছি, আর এটা চিকেন, এমনি সাধারণ চিকেন আজকের মেনু। আর ওদিকে শশা রয়েছে। এটা কিন্তু আমার ছেলের থালা। ছেলে মাছটা খাবে না, আমি মাছটা তুলে সরিয়ে নেব। আজকে এই রান্না হয়েছে। এখন এতটা বাজে, আমি এখনো স্নান করিনি। স্নান করব, পুজো করব, তারপর খাবো। স্নান কমপ্লিট, এবার পুজো করব, করে খাবো ভাত। পিত্তি পড়ে গেছে, তেতো হয়ে গেছে মুখ, প্রায় 11:15টার বেশি বেজে গেছে। তো স্নান হলো, এখনও গায়ে একটু নারকেল তেল টাল মাখা বাকি। তো পুজো করে তারপর সেগুলো করব। পুজো করে ভাত খেয়ে বাসন মেজে তারপর করব। ততক্ষণের জন্য পুজোটা সেরে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আসছি গল্প করতে। খুব খিদে পেয়ে গিয়েছিল, খুব। তাই জন্যে আর এদিক ওদিক না করে, যেহেতু তেলকইটা একটা এক্সক্লুসিভ পদ, তাই ওটাই বেড়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। ঠাকুরের নাম নিয়ে শুরু করেছিলাম। শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেলকই দিয়ে খেতে বসেছিলাম। খাওয়া শেষে তখনও ধীরে সুস্থে খেলাম। খাওয়ার পরে আজকে আর ডালটা কিছুই নিইনি। তারপরে খাওয়া শেষে মনে হলো একটু পান খাবো। তো সেই মুহূর্তে ছেলেও বাড়ি এসে গেছে, ছেলেও খেতে বসে পড়েছে। ছেলেকে বললাম একটা পান নিয়ে আয়। তো পান খেতে, মিষ্টি পান অবশ্যই, এবং সেটা কালে ভদ্রে খাই। খেতে বসলাম। তারপরে দুপুরবেলায় আমি চাটা করে রাখলাম। চা করে রাখি বিকেলে, যেহেতু আমি বেশি বারবার চা খাই। তো চাটা করছি, সেই চা দিয়ে শুরু করি, আবার চা দিয়ে শেষ করি, কারণ আমার বাড়িতে চাটা খুব বেশি চলে। 2টো নাগা মরিচ কিনে এনেছি,
বাজার থেকে, 5 টাকা করে এক একটার দাম। কেন এনেছি? খাবো বলে না, কিন্তু এগুলো থেকে জার্মিনেশন করিয়ে চারা বার করব, গাছ লাগাবো ছাদে। এখন প্রায় 2টো বাজে। আমার ওই যে বললাম বদ অভ্যাস, এক হচ্ছে ভালো মন্দ কিছু খেলে আমি পান খেতে ভালোবাসি, মিষ্টি পান কচিত কদাচিৎ খাই, কারণ জানেনই আমি ক্যান্সার সার্ভাইভার। তো ক্যান্সারটা হয়েছিল আজ থেকে 13 বছর 5 মাস আগে। 5 থেকে 6, 6 থেকে 7 এরকম এগোয়। তো সময় চলে এসছে আমার অ্যানুয়াল যে ফলো আপ সেটাতে যাওয়ার। তো ফলো আপটা কিন্তু ভীষণ জরুরি। আপনারা যাদের বাড়িতে ক্যান্সার সার্ভাইভার আছেন এবং যারা ক্যান্সার সার্ভাইভ করেছেন লড়াইটা, তাদেরকে আমি বলবো নিয়মিত ফলো আপটা করবেন। ফলো আপ বলতে যদি খুব ভয়ের কিছু না থাকে তাহলে ডাক্তাররা সাধারণত খুব বেশি টেস্ট লেখেন না। আমার ক্ষেত্রে ডাক্তারবাবু লিখেছেন, মানে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান, এগুলো আমার নিয়মিতভাবে হয় না। সেটার প্রয়োজন হয়তো পড়েনি বলেই ডাক্তারবাবু আমাকে দেননি। আমি এই যে এতগুলো বছর ধরে রয়েছি, আমার কিন্তু শুধু হোল অ্যাবডোমেন ইউএসজি এবং চেস্ট এক্সরে উইথ এপিভিউ এটাই করে আসছি। এবং ডাক্তারের কাছে ফিজিক্যালি রোগীর যাওয়াটা খুব জরুরি, কারণ আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল যে আমার হাজব্যান্ড সমস্ত পেপারস নিয়ে গিয়েছিলেন, মানে তখন সদ্য আমার চিকিৎসা শেষ হয়েছে, পয়সার খুব টানাটানি, এবং আমাকে নিয়ে যেতে গেলে একটা গাড়ি ভাড়া করতে হবে। তখন উবার চালু হয়নি এখানে, ওলা তো এখনও চালু হয়নি। তো যাই হোক, তখন ডাক্তারবাবু খুব রাগ করেছিলেন যে আপনাকে দেখবো আর পেপারস দেখবো, তাহলে সব হয়ে যাবে। ডাক্তারবাবুরা রাগ করলেও খুব ভদ্রভাবে কথা বলেন, এবং সেই ভদ্র দৃঢ় কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বকুনি। ফিজিক্যালি রোগীর যাওয়ার কারণ হচ্ছে রোগীর লোকাল রেকারেন্সটা খুব বেশি হয়, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভারদের একটা ব্রেস্টে হলে পরের ব্রেস্টে হওয়ার খুব সম্ভাবনা থাকে, সেজন্য ম্যামোগ্রাফি করতে বলা হয়। তো 3 বছর আমার ম্যামোগ্রাফি হয়েছিল, এবং ম্যামোগ্রাফি হয়তো যাদের ডেন্স ব্রেস্ট মানে হচ্ছে ঘন। আমাদের ব্রেস্ট তো বেশ কিছু ম্যামাল টিস্যু দিয়ে তৈরি, তো যাদের খুব বেশি টিস্যু থাকে এবং ব্রেস্টটা খুব গোল দৃঢ় হয়, সুদৃঢ় হয়, তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফিটা খুব জরুরি। তাদের হাত দিয়ে ফিজিক্যালি পরীক্ষা করে বোঝা যায় না যে কোনো দলা বা কোনো কিছু পিণ্ড তৈরি হচ্ছে কিনা, তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফিটা জরুরি। আর আমার ক্ষেত্রে সেটা হয়তো নয়, সেই জন্য ডাক্তারবাবু 3 বছর বাদে ম্যামোগ্রাফিটা বন্ধ করে দিয়েছেন। আর খুব বেশি এক্সরে, ওই রেসগুলো যেটা আমাদের শরীরে যায়, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এক্সরে, সেগুলো না বেশি শরীরে যাওয়াটাও কিন্তু খুব একটা ভালো কথা নয়। তো অতএব আমার ওগুলো বন্ধ আছে, ওই 2টো জিনিসই হয়। আর 10 বছর পূর্ণ হয়ে যখন আমি 11 বছরের ফলো আপে গেলাম, 11 বছর কমপ্লিট হচ্ছে, সেই সময় ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছিলেন ইউ হ্যাভ ওয়ান দ্য রেস, মানে আমি লড়াইটা জিতে গেছি। তো ক্যান্সারের ক্ষেত্রে যে কোনো আনসার হয় না, এ কথা তেমন কিছু নয়। আমি একটা মোটিভেশনাল ব্লগ বানাতে চেষ্টা করছি, যেখানে আমি জানাতে চাইছি যে ব্রেস্ট ক্যান্সার হলেও যে বেঁচে থাকা যায়, এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা সাধারণত সব থেকে বেশি অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার, যেটার কোনো টার্গেটেড থেরাপি নেই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যেটার কোনো টার্গেটেড থেরাপি নেই। এবং বর্তমানে শুনছি আমার একজন পরিচিত সায়েন্টিস্ট ডক্টর সেনগুপ্ত, তার স্ত্রীর কাছ থেকে আমি শুনেছি, আমার দিদি, তার কাছ থেকে শুনেছি যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এখন এত সাংঘাতিক হয়ে যাচ্ছে যে সেটা কম্বিনেশন হয়ে যাচ্ছে, সেটাকে চিকিৎসা করা টাফ হয়ে যাচ্ছে, কারণ তার সঙ্গে হরমোন পজিটিভ। আপনারা সবাই হয়তো এই কথাগুলো বুঝবেন না, তবে যারা বুঝবেন তাদের জন্য বলা যে 3-4 রকমের যে ব্রেস্ট ক্যান্সার আছে, সমস্ত মিলিয়ে মিশিয়ে তার সঙ্গে টিএনবিসি চলে আসছে। সুতরাং ট্রিটমেন্ট দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেদিক দিয়ে আমি
বলতে পারি যে আই এম ব্লেসড, যে আমার শুধুমাত্র ট্রিপল নেগেটিভ এসেছিলো, বাকি সমস্ত যে সমস্ত কিছু নেগেটিভ এসেছিলো, সেই জন্যই এটা নাম ট্রিপল নেগেটিভ। মানে নেগেটিভ ইজ অলওয়েজ নট পজিটিভ। আবার এটাও বলতে পারি নেগেটিভ ইজ নট অলওয়েজ নেগেটিভ। আমি তো বেঁচে আছি এতদিন, জানি না কবে শ্রীচরণে ঠাঁই পাবো, কবে প্রভু আমাকে নেবেন জানি না। তবে যতদিন আছি আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভালো লাগছে। আপনাদের যদি আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। আর আমি এখন নিশ্চিন্তে চা খাবো, তারপর আপনাদের জন্য ব্লগটা এডিট করব, আর ঠিক 9টার সময় পৌঁছে যাব, 8:30টার সময় পৌঁছে যাব আপনাদের ঘরে ঘরে। ভালো থাকবেন সকলে, সকলে সুস্থ ক্যান্সার মুক্ত থাকবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমার কাছে আমার জীবনের গল্পটা শোনার জন্য, রোজ আমার পাগলামিগুলো দেখার জন্য। আমি কিন্তু সত্যিই একটুখানি ঢিলা স্ক্রু আছি, সবাই তাই বলে। তো আজকের মতো টাটা।